দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান অভিজ্ঞতা মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকাল 11:30টায় বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম বিদেশ সফরে গিয়ে তিনি তার ভাষণে বাংলাদেশ সংস্কারে তার নেয়া উদ্যোগের পাশাপাশি ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতি বিলম্বে বন্ধ সহ জলবায়ু পরিবর্তন ও সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববাসীর সহযোগিতা কামনা করেছেন। স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল ৫৭ সদস্য নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়া ডক্টর ইউনূস এর আগে কানাডা, ইতালি, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। যে বৈঠকে সবাই নতুন বাংলাদেশকে সহায়তার পাশাপাশি সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বাদ যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। গত ৩ দশকের মধ্যে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রথমবারের মতো বাংলাদেশ সরকার প্রধানের সাথে বৈঠক করেছেন বাইডেন। দ্বিপক্ষীয় নজিরবিহীন এই বিরল বৈঠকের সময় ডক্টর ইউনূসকে বুকে টেনে নিয়ে হাতে হাত রেখে মার্কিন প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংস্কারে যে লক্ষ্য নির্ধারণ করেছেন তার বাস্তবে রূপ দিতে সব সময় পাশে থাকবে হোয়াইট হাউস। এই বিদেশ সফরে গিয়ে ডক্টর ইউনূস দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন। একই সঙ্গে আগামী সেই ত্রয়োদশ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না বলেও স্পষ্ট করেছেন। কেমন হলো ডক্টর ইউনূসের জাতিসংঘ অধিবেশন? এই আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে আছেন মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল ওয়ার্কের ডিন অধ্যাপক ডক্টর গোলাম মোহাম্মদ মাতবর, এবং টেক্সাস থেকে যুক্ত আছেন টেক্সাস A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহনাজ মোমেন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দুরালাপে। আপনাদের তিনজনের কাছে প্রথমে ছোট করে একটু জানতে চাইবো যে সরকার প্রধান হিসেবে, বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো ডক্টর ইউনূসের জাতিসংঘ অধিবেশনে যোগদান এবং সেখানে তার ভাষণ, তার বিভিন্ন সরকার প্রধান, বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে বৈঠক বা সংস্থা প্রধানদের সাথে যে বৈঠক, যেটি খুব আলোচিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সাথেও বৈঠকের ব্যাপারটি, সব মিলিয়ে এই যে সফর এর বিভিন্ন দিক রয়েছে, সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ দিকগুলো আপনার বিশ্লেষণে কি কি সেটি আমি আসলে আপনাদের তিনজনের কাছ থেকে একে একে জানতে চাইবো। আমি ডক্টর গোলাম মাতবর আপনার কাছ থেকে শুরু করি। ধন্যবাদ শারমিন। আসলে আমি যেটা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভাষণটা জাতিসংঘে, বিশেষ করে বাংলায় ভাষণ দেওয়াটা, এটা আমি মনে করি আমাদের একটা গর্বের বিষয়। কারণ বাংলা ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিশ্বের, আই বিলিভ, 7th মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ, ইফ আই এম নট রং। সেটা একটা বড়, আমাদের জন্য একটা, আমি বলবো, গর্ব। সবচেয়ে আমার যেটা ভালো লেগেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাষণটা আমি শুনেছি, যে প্রথম থেকে কিন্তু সে সারা ওয়ার্ল্ডের জন্য একটা মেসেজ যেটা দিয়েছেন, হোয়াটস হ্যাপেনিং ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, হোয়াট হ্যাপেন্ড, এবং গত 15 বছর 16 বছরের যা যা বিপর্যয়গুলো সেগুলো তুলে ধরেছেন, এবং ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে দেশ বা অঞ্চল বা বিশ্ব, সেগুলোর প্রতি একটা রোডম্যাপ কিন্তু উনি দিয়েছেন। এবং আমি বলবো সে যদিও বা কথাগুলো অত্যন্ত তৃণমূল পর্যায় থেকে বলেছেন, অর্থাৎ হোয়াট হ্যাপেন ইন দ্য রিয়ালিটি, হোয়াট হ্যাপেন ইন দ্য কনটেক্সট, বাট ইট হ্যাজ যে ফার ইমপ্লিকেশন, এর কিন্তু আপনার যে ইমপ্লিকেশনটা কিন্তু অনেক সুদূর প্রসারী। এবং সে আরো ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপের ক্ষেত্রে যেটা বলেছেন, বাংলাদেশ সবসময় বিশ্বের সব ধরনের ডিপ্লোম্যাটিক রিলেশনে সহযোগিতা করবেন, এবং বাংলাদেশের যে ইস্যুগুলো সেগুলো তুলে ধরেছেন। এবং তার যে এই অধিবেশনে, 79th অধিবেশনে আসার পর আমার মনে হয় সে ক্লোজ টু 20 important personalities he met. Some of them even, আমি বলবো, যেটা IMF, World Bank, which is also very required for us. Of course, United States এর যে প্রেসিডেন্টের সাথে আমরা জানি গত 3 দশকে এই ধরনের কোনো মিটিং হয় নাই। এটা হচ্ছে আসলে মূলত আমি বলবো is because of Professor Mohammad Yunus. He is a brand name, he is a known figure, he is a global visionary. Whatever we want to say and talk about him, but the whole world knows about him actually more than
the way we actually presented him. So তার কথার মধ্যে যেটা, আর দেখুন আপনি সারা বিশ্বের এবং সে জেন্ডার ডিসপারিটি থেকে শুরু করে হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড প্রতিটি বিষয়ে কিন্তু সে একটা ইঙ্গিত দিয়েছেন। ক্লাইমেট চেঞ্জ, হোয়াটস হ্যাপেনিং ইন মিডল ইস্ট, এবং আমাদের যে দক্ষিণ সাউথ এশিয়ান কান্ট্রিজগুলোতে কি হচ্ছে, এবং সারা ওয়ার্ল্ডের যে বেশ করে করাপশন, ক্রাইম, এগুলো সব তুলে ধরেছেন। সো আমি মনে করি তার যে ওভারঅল যে ভাষণটা, এটা খুব ইউনিভার্সাল, খুবই সামগ্রিক, ভেরি কম্প্রিহেন্সিভ, এবং ইট হ্যাজ অল দ্য মেসেজ দ্যাট হোয়াট উই নিড টু ডু। সবচেয়ে ইন্ট্রিগিং যেটা আমার কাছে যেটা মনে হলো, হি স্টার্টেড উইথ অ্যাকচুয়ালি দিস ওয়াজ দ্য হোয়াট হ্যাপেন ইন বাংলাদেশ গণভুত্থান, দ্যাট স্টার্টেড এজ এ কাইন্ড অফ বৈষম্য যেটা হচ্ছিল, ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, ভবিষ্যৎ যে যারা চাকরিজীবী বা ভবিষ্যৎ যে বিভিন্ন অপরচুনিটিস, সেটা দিয়ে শুরু হলেও সে কিন্তু বলেছেন ইট হ্যাজ বিকাম eventually the people's movement. এবং that's the most important thing. He has given credit to the young generation, the students, but at the same time, he also included different walks of life. I think that's really something marvelous. It's not actually one party's, the initiative. It has become actually an initiative of the people. গত 16 বছর যাবত মানুষ যেটা বলতে পারেন নাই, সেই মেসেজগুলো, এবং এরপরে আরব স্প্রিং যেটা শুরু হয়েছিল, আমি মনে করি এটা ইটস এ কাইন্ড অফ সাউথ এশিয়া স্প্রিং, এবং সে মেসেজটা পৃথিবীকে দিয়েছেন যে this has happened in Bangladesh and we need to learn what happened, and this might have a further implication for the whole world. জি, অনেক ধন্যবাদ ডক্টর গোলাম মাতবর। ডক্টর মেহনাজ মোমেন। আচ্ছা, আমি ডক্টর ইউনূসের এই ভাষণটাকে আমি দুই দিক থেকে দেখছি। একটা হচ্ছে যে উনি বিশ্বমঞ্চে কিভাবে করে বাংলাদেশকে উপস্থাপন করলেন, আরেকটা হচ্ছে ডোমেস্টিক অডিয়েন্সের জন্য কি মেসেজ। তো বিশ্বমঞ্চে কিভাবে করে বাংলাদেশকে উপস্থাপন করলেন, সেখানে আমি ডক্টর মাতবরের আর কোনো কথার পুনরাবৃত্তি করব না, এবং সেখানে আমার কাছে মনে হয় উনি ভীষণ রকমই সফল হয়েছেন। আমাদের এখন অনেক অর্থনৈতিক সংশয় চলছে, তারপর রাজনৈতিক, এই সমস্ত দিকগুলো উনি পৃথিবীর কাছে বাংলাদেশের যে অবস্থানটা সেগুলো খুব ভালোভাবে তুলে ধরেছেন। উনার একটা আলাদা একটা উনার স্টেচার আছে, সেটার কারণে আমাদের যে ধরনের অর্থনৈতিক আপনার সাহায্য দরকার বা রাজনৈতিক যে ধরনের সমর্থন দরকার, সেগুলো আমরা অবশ্যই পাবো। তো এইটা নিয়ে আর কোনো বলার কোনো কিছু নাই। সেই ক্ষেত্রে আমি বলবো যে উনি একদম খুবই সার্থক। কিন্তু উনার ভাষণে কতগুলো জিনিস এসছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে ডোমেস্টিক অডিয়েন্সের কথা উনি হয়তো মাথায় রেখে ওটা বলেননি। যেমন উনি যখন আমাদের এই বিপ্লবের যে ক্রেডিটটা উনি ছাত্রদেরকে দিচ্ছেন, সেখানে কিন্তু অনেক অনেক স্তরের জনসাধারণ অংশগ্রহণ করেছে। সেখানে আমি যখনই এই উনার জাতিসংঘের ভাষণের যে ফিডব্যাকটা দেখছি আসছে, তো সেখানে আমি দেখছি অনেকেই এটা নিয়ে আপনার ততটা সন্তোষ প্রকাশ করেননি। মনে হচ্ছে যে অনেককেই ক্রেডিট দেওয়া হয়নি, হ্যাঁ, অথবা উনি রাজনীতিবিদ না, কাজে এটা এভাবে করে হয়তো না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই জাতিসংঘের অবশ্যই এই মঞ্চটাই ছিল একটা বিশ্ব মঞ্চ, তো সেখানে উনি বাংলাদেশকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কিন্তু যখন সব মেসেজ পাচ্ছে, ডোমেস্টিক অডিয়েন্সের কথা চিন্তা করতে হবে, এবং ডোমেস্টিক্যালি কোন মেসেজটা কিভাবে হবে, এবং এই মানে কিছু আপনার ফ্লজ রয়ে গেছে বা কিছু জিনিস একদম ভালো মতো বিবেচনা করা হয়। জি, অনেক ধন্যবাদ ডক্টর মিওনাজ মোমেন। এই জায়গাটুকু নিয়ে আমি আরেকটু কথা বলতে চাইবো, ক্রেডিট দেয়া এবং ডোমেস্টিক অডিয়েন্সের যে জায়গাটাকে আপনি অ্যাড্রেস করছিলেন। আমি জনাব হুমায়ুন কবির আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনবো। ধন্যবাদ আপনাকে। আমাদের দুজন শ্রদ্ধেয় সহকর্মী বলছিলেন, তো আমি তারা মাতব্বর ভাই যেটা বলছিলেন তিনি মোটামুটি ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো বলেছেন, ডক্টর মেহনাজও বলেছেন। আমি একটু, যেহেতু আমার কাজটা কূটনীতির কাজ ছিল এক সময়তে, তো আমি সেই দিকেই যাই। এবং তিনি কয়েকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে তিনি সকল দেশের সাথে আমাদের যে চুক্তিগুলো আছে সেগুলোকে সম্মান করা হবে, এটা বলেছেন কিন্তু। এবং সেই সাথে মাল্টিল্যাটারাল ব্যবস্থার প্রতি আমাদের যে বাংলাদেশের কমিটমেন্ট, এটাও কিন্তু তিনি পুনর্ব্যক্ত করেছেন। এবং এই দুটো মেসেজ কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের ভেতরেই যে ঘটনা প্রবাহ গত কয়েক সপ্তাহ ধরে হচ্ছে, বাইরের পৃথিবীর অনেকেই কিন্তু জিনিসগুলো বুঝতে পারছিলেন না যে এটা কিভাবে হলো।
বা এটার সূত্রটা কি, কোত্থেকে আসলো এই জিনিসগুলো। তো সেই জায়গাতে আমাদের অঞ্চলেও কিন্তু অনেকে এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে বা এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি আছে। তো সেই প্রেক্ষাপটে উনি যে কথাটা বলেছেন যে আমরা আমাদের সাথে যেসব চুক্তি আছে আমাদের সেগুলোকে আমরা সম্মান করব, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করব, জাতিসংঘকে কেন্দ্র করে যে মাল্টিল্যাটারাল এনভায়রনমেন্ট আছে তার সেটার প্রতি আমরা কমিটেড থাকবো এবং সব রাষ্ট্রগুলোর সাথেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। তো এই মেসেজটা ওনার দিক থেকে আসা আমি মনে করি অনেকের জন্য একটা স্বস্তির ব্যাপার বলে হতে পারে। আর এরপরে ধরেন আমাদের দেশি বিদেশি দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে আমরা দেখি, সেটা হচ্ছে যে সামরিক বাহিনীর ভূমিকা গত আন্দোলনে এবং জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে যে তাদের গৌরবজনক একটা ভূমিকা তারা পালন করছেন বাংলাদেশের ভাবমূর্তিকে উন্নত করবার জন্য, সেটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এবং এই জায়গাটায় আমি মনে করি যে একটা উপাদান দুই দিকেই আমাদের প্রয়োজন। দেশীয় ভাবেও সামরিক বাহিনী যে কাজটা করেছে আমাদের গণ আন্দোলনের শেষ দিকে গিয়ে সেটাকে তিনি এক ধরনের স্বীকৃতি দিলেন, প্লাস তারা শান্তির জন্য বাইরের পৃথিবীতে যে কাজ করেছে তারও একটা উল্লেখ করলেন। আর আরেকটা জিনিস, ক্লাইমেট নিয়ে তিনি বেশ সময় নিয়েছেন এবং অনেকগুলো উল্লেখ করেছেন, ক্লাইমেট জাস্টিসের কথা বলেছেন এবং সেটা বাংলাদেশের ভবিষ্যতের প্রেক্ষাপট থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি যে 3-0 কথা বলেন তার মধ্যে কিন্তু ক্লাইমেট এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং সেটা বাংলাদেশের জন্য, যদিও আমরা এখনকার প্রেক্ষাপটে মনে হয় যে এটা একটু ডিস্টেন্ট ইস্যু, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যতের প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে মনে করছি। দুটো জিনিস আমার কাছে মনে হয়েছে যে নূতন ভবিষ্যতের জিনিস যেগুলো আমরা সচরাচর কথা বলি না, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিভাবে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য তৈরি করতে পারেন। এবং তিনি একটা জায়গায় বলেছেন প্রথম দিকেই যে বাংলাদেশের ইকোনমিকে কিভাবে কম্পিটিটিভ করা যায়, কারণ আজকে আমরা যে বাংলাদেশের কথা চিন্তা করছি, আগামী দিনের যদি আমরা যেটাকে বলা যায় একটা উন্নত অর্থনীতির বাংলাদেশ দেখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই কম্পিটিটিভনেস এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই, কম্পিটিটিভ হতে হবে। কাজে অন্যের সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করে আমাকে প্রোডাক্টিভ হয়ে তবেই তাদের সাথে আমাকে প্রতিদ্বন্দ্বিতা যেতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে এসছেন, এই বিষয়গুলো আমি মনে করি যে ভবিষ্যৎমুখী এবং বিশেষ করে ওনার বক্তব্যের বেশ প্রথম দিককার বেশ অনেক দূর জায়গায় তরুণ প্রজন্মের জন্য নিবেদিত ছিল। এবং এটা সত্যি কথাই যে আজকে বাংলাদেশে, আমি তরুণ বলতে আমি ছাত্র বোঝাচ্ছি না, সেই তরুণ ছাত্র হতে পারে, সেই তরুণ রাজনৈতিক কর্মী হতে পারে, সেই তরুণ সামরিক বাহিনী কর্মকর্তা হতে পারে, সেই তরুণ বা তরুণী হতে পারে। তো সমাজের তরুণ প্রজন্ম কিন্তু এই গত আন্দোলনের মূল শক্তি বলে আমি মনে করি। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের এই তরুণ প্রজন্মের সক্রিয়তার মধ্য দিয়ে আমরা একটা টেকটনিক শিফট যেটাকে বলি আমরা জেনারেশনাল ট্রান্সফরমেশন যেটা হচ্ছে, তার একটা আমি বলবো যে অনুঘটক হিসাবে এই আন্দোলনটা কাজ করবে। এবং আগামী দিনে কিন্তু আমরা আগে যেরকম ভেবেছিলাম সেই জায়গায় ভাবতে পারবো না, এখন নতুন করে ভাবতে হবে। এবং প্রফেসর ইউনূস সেই ভাবনাটাই তার বক্তৃতার মধ্য দিয়ে তিনি তুলে এনেছেন। তরুণ প্রজন্ম, বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা, ভবিষ্যৎটা কিরকম হবে, কি বিষয়গুলো নিয়ে আমাদের মনোযোগী হতে হবে, প্রায় সবগুলো বিষয় এখানে তিনি তুলে এনেছেন। তো সেই বিবেচনায় আমি মনে করি যে খুবই সময়োপযোগী এবং খুবই গভীর চিন্তায় সমৃদ্ধ একটা বক্তৃতা তিনি উপস্থাপন করেছেন। জি, অনেক ধন্যবাদ। মানে প্রশংসনীয় একটা অবস্থান ডক্টর মোহাম্মদ ইউনূসের আমরা দেখতে পাচ্ছি। ডোমেস্টিক অডিয়েন্সের কথা যেটি ডক্টর মেহনাজ মোমেন বলছিলেন, শুধুমাত্র জাতিসংঘ অধিবেশনের ভাষণও না, এর সাথে সাথে অনেকগুলো প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন। ক্রেডিট দেবার যে বিষয়টি বলছিলেন তিনি, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের আয়োজনে সেখানেও তিনি কথা বলেছেন, সেখানেও তিনি ক্রেডিটটা তরুণদের দিয়েছেন, ছাত্রদের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন একজনকে। তিনি বলছেন এই আয়োজনটাকে মানে নেটিজেনরা অনেকে এটা নিয়ে কথা বলছে, বাংলাদেশে ডোমেস্টিক অডিয়েন্সের কথা যেটি বলছেন অনেকেই কথা বলছে, জন্য এই প্রসঙ্গটা আমিও তুলছি যে
তিনি যেই শব্দগুলো ব্যবহার করছেন, তিনি বলছেন ইট ইজ an amazingly meticulously designed thing. It is not something that suddenly came, এবং it is spontaneous কিছু না। মানে নেটিজেনরা এরকম প্রশ্ন তুলছেন যে তাহলে কি আমরা যেটি ভাবছিলাম যেটি একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, এটি আসলে খুব পরিকল্পিত কিছু না, সেরকমটি আসলে না, আমরা ভুল ভাবছিলাম। বিষয়টি কি এরকম? ডক্টর মেহনাজ মোমেন কি বুঝলেন? আমার মনে হয় যে এই আন্দোলনের ভিতর তো এক ধরনের স্বতঃস্ফূর্ততা ছিল, কারণ আমরা কেউই বা যারা আন্দোলনকারীও ছিলেন তারাও এক মুহূর্ত থেকে পরের মুহূর্তে কি হবে এটা বুঝতে পারছিলেন না। কিন্তু আমার মনে হয় যেটা ডক্টর ইউনূস মিন করেছেন, যে তাদের যে সংঘবদ্ধ যে চিন্তা ভাবনাগুলো ছিল সেটা এরকম ছিল না যে একটা কিছু করে দেখি কি হয়, এরকম না। তাদের চিন্তার জায়গাটা খুব ক্লিয়ার ছিল। তারা জানতেন যে তারা এই জিনিসটাই চান, এবং এই যে একটা আমাদের রাজনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে পাল্টে না ফেলতে পারলে কিছুই হবে না, কাজে যে কোনো মূল্যে সেটা করতে হবে। ওই জায়গাটা তারা খুব ক্লিয়ার ছিলেন এবং তারা খুব কমিটেড ছিলেন যে ওই পথ থেকে তারা কোনোভাবে সরে আসবেন না। কিন্তু উনি যে কথাটা বলেছেন, হ্যাঁ মানে এখন অনেক সময় অনেক কথা বলা হয়, সেটা আমার কাছে মনে হয় না যে এটা একটা কি বলবো একটা 5 বছরের পরিকল্পনা নিয়ে বা এভাবে করে হয়েছে। এবং আন্দোলনের ভিতরে অনেক ধরনের স্বতঃস্ফূর্ত জিনিস ছিল, অনেক ফ্যাক্টর হঠাৎ করে যোগ হয়েছে যেটার কারণে আন্দোলনটা চেঞ্জ হয়ে গেছে। এটা তো আর কি অনস্বীকার্য। হ্যাঁ, কিন্তু এখন যেটা আমরা দেখছি যে ডক্টর ইউনূসের প্রতিটা কথা, প্রতিটা বাক্য, শব্দ নিয়ে এভাবে করে বিশ্লেষণ করা হচ্ছে, কিন্তু আমাদের হয়তো একটুখানি পিছিয়ে আমাদের হয়তো মানে কি বলবো একটা ম্যাক্রো বা একটু বড় লেভেলের জিনিসগুলোকে ধরা উচিত। ছোট ছোট জিনিসগুলো উনি যেভাবে এক্সপ্লেন করছেন ওইটা হয়তো অতটা আমার দৃষ্টিভঙ্গিতে ওইটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। জি, অনেক ধন্যবাদ। ডক্টর মাকবর, আপনিও আসলে যদি একটু যোগ করতেন এখানে, মানে আপনারা প্রবাসে যুক্তরাষ্ট্রে ছাত্রছাত্রীদের সাথে আছেন, তরুণদের সাথে কথা বলছেন, সেখানে বাংলাদেশিরাও আছে বা প্রবাসী বাংলাদেশিরা, তারা এটাকে কিভাবে নিচ্ছে? মানে আপনি যদি মোটা দাগেই বলেন যে তার এই বক্তব্যে এই বিষয়গুলো, যেটি একটা পরিকল্পিত বা অর্গানাইজড জায়গা, মেটিকুলাসলি ডিজাইনড, এটি স্বতঃস্ফূর্ত কিছু না, তার এই বক্তব্যগুলো আসলে কিভাবে নিচ্ছে? ধন্যবাদ। আসলে দেখুন যে এটা হচ্ছে ইউএন জেনারেল অ্যাসেম্বলি, এটা হচ্ছে একটা বিশ্ব স্টেজ, আমি যেটা বলবো আর কি, মঞ্চ, বিশ্বের একটা মঞ্চ, যেখানে হচ্ছে আপনার ডোমেস্টিক ইস্যুগুলোকে ডিটেইল করা খুবই ডিফিকাল্ট। কিন্তু সে কনটেক্সটে এমন ভাবে নিয়ে এসেছেন হোয়াট হ্যাপেন্ড, এবং এখানে প্রত্যেকটা নেশন কিন্তু তাদের সিচুয়েশনটা তুলে ধরেন এবং এটাকে রিলেট করতে হয় ওই রিজিয়নের সাথে এবং সমগ্র বিশ্বের সাথে। সো হি হ্যাজ ডান এ মার্ভেলাস জব উইথ দ্যাট। এখন ডোমেস্টিক ইস্যুর ক্ষেত্রে সে যেটা বলেছেন যে আমাদেরকে একটা জিনিস কিন্তু সারা বিশ্বকে মেসেজ যেটা দিয়েছেন সে, ফর আপামর জনসাধারণ সবার জন্য, লিডারদের জন্য, যেটা আর কি, যে উই নিড টু লুক এট দ্য ইস্যুস ফ্রম the younger generation perspectives. All the times, we are looking at, we are matured, যে একটা কথা বলে না যে মাদার যে বলে যে আই নো হোয়াট ইউ নিড, বাট মোস্ট অফ দ্য টাইম প্যাটার্নিস্টিক ফ্যালাসি যেটা আমরা বলি ইংলিশে, মোস্ট অফ দ্য টাইম উই মেক এ মিস্টেক। এই মেসেজটা কিন্তু চমৎকারভাবে দিয়েছেন সে। এবং দেখুন, সে কিন্তু এখানে একটা জিনিস বোধহয় আমাদের মিসআন্ডারস্ট্যান্ড করা উচিত হবে না। সে বলেছেন কোনো ইনিশিয়েটিভ, কোনো বিপ্লব, অভ্যুত্থান কিন্তু আপনার অপরিকল্পিতভাবে হয় না, কিছু পরিকল্পনা লাগে, এবং সেই পরিকল্পনার মাস্টার মাইন্ডদেরকে সে ক্রেডিট দিয়েছেন। এবং অফকোর্স এটা আমাদের বলতে হবে স্টুডেন্ট থেকে, স্টুডেন্ট শুরু করেছিল তো এটা তাদের রাইটের জন্য, রাইট এস্টাবলিশ, মানবিক অধিকার, তাদের যে হিউম্যান রাইটস থেকে এস্টাবলিশ করার জন্য। আলটিমেটলি আমরা জানি এতে করে আপামর জনসাধারণ যোগ দিয়েছেন বিকজ অফ হোয়াট happened during last 16 years in the country. সুতরাং everyone actually took it as a platform. কিন্তু সে কিন্তু পরবর্তীতে বলেছেন যে এটা আপামর জনসাধারণের একটা ইনিশিয়েটিভ। তো আমার মনে হয় ডোমেস্টিক ইস্যুগুলো, আপনার অবস্থানটি, আপনার ব্যাখ্যাটি আমার মনে হয় ডক্টর মাকবর আপনি স্পষ্ট করেছেন। আমি এটি জনাব হুমায়ুন কবির আপনার কাছ থেকে খুব সংক্ষেপে এই ব্যাখ্যাটা কিভাবে আমাদের দেশের মানুষ নিচ্ছে বলে আপনার মনে হচ্ছে সেটি একটু ছোট্ট করে শুনবো, তারপর বিরতি। আমি ডক্টর মোমেনকে সমর্থন করেই বলবো যে এখানে উনি যেটা বলতে চেয়েছেন, আমার ধারণা প্রফেসর ইউনূস, সেটা হচ্ছে যে ডিটারমিনেশন অফ দ্য ইয়ুথ। তারা তাদের যে দৃঢ়চিত্ত এবং তারা যেভাবে বলিষ্ঠভাবে এই সামনে রুখে দাঁড়িয়েছে, এই জায়গাটাকেই তিনি মিন করতে চেয়েছেন। এবং আমরা যদি সেই 15ই জুলাই থেকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই দৃঢ়তাটাই কিন্তু বারবার প্রকাশিত হয়েছে। এবং যেহেতু আমিও ঢাকায় থাকি, আমিও এটা ফলো করেছি, আমার ধারণা
এখানে স্পন্টিনিউয়াস হওয়া ছাড়া উপায় নেই, কারণ ইট ওয়াজ এ মোর অফ অ্যান অ্যাকশন রিয়াকশন সিকোয়েন্স। যদি 16 তারিখে পুলিশ গুলি না করতো, ওইদিকে আবু সাইদ প্রাণ না দেয়, তাহলে কিন্তু সারা দেশ এর সাথে জড়িত হওয়ার কোনো সুযোগ তৈরি হয় না। তো কাজেই একদিকে ভুল হয়েছে, আরেকদিকে সেই সুযোগটা কাজে লাগিয়ে জনগণকে সংগঠিত করা গেছে, এবং মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবেই এসছে, মারা এসছে, এসছে, খাওয়া দিচ্ছে, সমর্থন করছে। মানে এটা একটা অভূতপূর্ব দৃশ্য। আমি নিজে 60-এর দশকের এক সময়কার এইসব কাজে যুক্ত থাকবার অভিজ্ঞতার আলোকেই বলি, আমার কাছেই মনে হয়েছে যে আমরা এই তরুণ প্রজন্ম আমাদের চাইতে অনেক স্মার্ট। তাদের স্লোগানগুলো আপনি লক্ষ্য করবেন, তাদের অর্গানাইজেশন লক্ষ্য করবেন, লিডারশিপ প্যাটার্ন লক্ষ্য করবেন, তাদের মেসেজিং দেখবেন। ইট ওয়াজ সামথিং টু বি সিন। এবং এই জিনিসগুলো কিন্তু একটা ইনোভেশন, নিউ জেনারেশন যে কত ইনোভেটিভ, কত সামনে চিন্তা করতে পারে, তারা আমাদের চাইতে কত ডিফারেন্ট, এবং তারই কিন্তু একটা প্রমাণ আমরা দেখেছি। তো কাজেই আমার কাছে মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব এই জিনিসটা মিন করেছে এখানে। তিনি, আমি জানি যে কথার বক্তব্যটা এখানে হাজির করা হচ্ছে, এটাকে একটা কনস্পিরেসি থিওরির কনটেক্সট থেকে, যে কেউ এটা আগে থেকে পরিকল্পনা করে ষড়যন্ত্র করেছে ইত্যাদি ইত্যাদি। আমার কাছে, যেহেতু মাঠে ছিলাম, দেখেছি, আমার কাছে আদৌ সেরকম কোনো মনে তো হয়নি, আমি কোনো দৃষ্টান্ত বা কোনো এভিডেন্সও আমি দেখিনি আজ পর্যন্ত। জি, অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। একটা বিরতি নিয়ে আসি। আমরা আরো অনেক দিক আছে তার জাতিসংঘের এই পুরো সফরে, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, বিভিন্ন দেশের সাথে সম্পর্কে যে জায়গাকে, সেগুলো নিয়েও একটু কথা বলবো। ডক্টর ইউনূস যা বলেছেন সেই প্রসঙ্গগুলো নিয়েও আরো একটু আসার চেষ্টা করবো। একটা বিরতির পরে ফিরছি দুরালা। ফিরে এলাম। বলছিলাম কথা বলবো বিভিন্ন ডক্টর ইউনূসের বিভিন্ন বৈঠক, সাক্ষাৎকার, এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো। তিনি কি বললেন? ডক্টর ইউনূস আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক। আমি ডক্টর মিনাজ মোমেন আপনার কাছ থেকে একটু এই ব্যাখ্যাটা শুনবো, যে তিনি বলছেন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে বৈঠকে ডক্টর ইউনূস আসলে নির্বাচন সম্পর্কে কথা বলছেন, যে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঐকমত্য উপনীত, ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। পরে ডক্টর ইউনূসের প্রেস সচিব তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন সেনাপ্রধানের বলা যে 18 মাসের সময়, সেটি নিয়ে তখন তিনি ব্যাখ্যা করছেন যে মানে সেনাপ্রধানের, ডক্টর ইউনূসের প্রেস সচিব, তিনি বলছেন যে সকল প্রয়োজনীয় সংস্কার শেষ হবার 18 মাস পরে নির্বাচন। আসলে কোনো ধারণা পাচ্ছেন এই বক্তব্যগুলো থেকে যে কবে নাগাদ নির্বাচন? দেখেন, সময়সীমাটা আসলে খুব কঠিন। আমার কাছে মনে হয় সময়ের থেকে বেশি কতগুলো গোল ঠিক করা উচিত, যে এই 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 3টি জিনিস বা এই 5টি জিনিস করতে হবে নির্বাচনের আগে। হ্যাঁ, তো সেটা এখনো স্পষ্টভাবে বলেননি। যেটা বলছে ভোটার তালিকা, ওটা তো একটা কি বলবো, মানে ওটা খুবই সহজ একটা জায়গা। হ্যাঁ, ওটার থেকেও অনেক অনেক কঠিন আমাদের, মানে এখন অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। কারণ আমাদের এটা তো স্বীকার করতেই হবে, আমাদের রাজনৈতিক যে একটা সিস্টেম থাকে সেটাই কিন্তু আসলে সেটা একদম সেটা কোল্যাপস করেছে। আমরা এখন যে নতুন সিস্টেমে একটা আমরা চাই যে এখানে নির্বাচন হবে, তারপর যে দলগুলো আসবে পুরনো দল হতে পারে, কিন্তু তারপরও তাদের কি কি ধরনের আমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে, এবং মানুষের, হ্যাঁ, জনগণ এখন রাজনৈতিক দল থেকে কি চায় সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সেটারও একটা প্রতিফলন আমরা দেখতে চাইবো দলগুলোর কাছে। তো এমন এমন বড় বড় চ্যালেঞ্জ আছে যেগুলো আসলে খুব কঠিন, এবং যেগুলো আপনার খুব নিয়ম দিয়ে সংস্কার দিয়ে যে সবসময় করা যাবে তাও না। এটা একটা কালচারাল চেঞ্জ হয়েছে কিন্তু। হ্যাঁ, তো ওই কালচারাল চেঞ্জটা এখন কোন রাজনৈতিক দল তারা ম্যাচিউরড এনাফ হবে যে তারা ওই প্রতিফলনটা তাদের তাদের কি বলবো, তাদের প্ল্যাটফর্মে তারা কি বলবো, তারা নিবে বা তারা ওইটাকে প্রতিফলন করবে, সেটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো এটা একটা তো কালচারাল চেঞ্জ। তো এগুলো সবকিছু তো নিয়ম দিয়ে করা যাবে না। হ্যাঁ, এখন এটার জন্য কিছু, এই কালচারাল চেঞ্জের জন্য আবার কিছু সময়ও দরকার আছে। হ্যাঁ, কাজে এটা একটা কি বলবো, এটা একটা ব্যালেন্সিং অ্যাক্ট। ধরেন কিছু না বলাও ঠিক না, আবার এমন নির্দিষ্ট কিছু বলাও ঠিক না যে নির্দিষ্টতা যেখানে উনি জানেন না যে ওটা উনি ওই সময় উনি ওটা করতে পারবেন কিনা। সেই জন্য আমার কাছে মনে হয় সময়ের থেকে বেশি জরুরি কতগুলো গোল দিয়ে দেওয়া উচিত, যে আমরা দেখতে চাই যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যেসব রাজনৈতিক দল আসবে তাদের এই জিনিস পালন
করতে হবে, অথবা এরকম ধরনের কতগুলো জিনিস, এগুলো একটু ব্রড এনাফ হতে হবে। এবং তারপরে ওইটার যতটাই সময় লাগে, মানে এখন যতটাই সময় লাগে, মানে 5 বছর 10 বছর নিশ্চয়ই না, কিন্তু ওই সময়ের থেকে বেশি ওই যে জিনিসগুলো আমাদের অর্জন করতে হবে, বা উনারা যে সংস্কারের মাধ্যমে যে জায়গায় পৌঁছাতে চাচ্ছেন সেইটাকে স্পষ্ট করে বলা উচিত, এটা আমার মনে হয়। জি, ধন্যবাদ ডক্টর মোমেন, আপনাকে ধন্যবাদ। জনাব হুমায়ুন কবির, আপনার কাছেও একই আসলে প্রশ্ন। এটি একটা মিলিয়ন ডলার প্রশ্ন, বাংলাদেশে ব্যাপক আলোচিত, যে কতদিন মেয়াদ, কবে নির্বাচন, এই বিষয়গুলো অনেক আলোচনা হচ্ছে। সেখানে ডক্টর ইউনূস যা বলছেন, ডক্টর ইউনূসের প্রেস সচিব যে ব্যাখ্যা দিচ্ছেন, সেনাপ্রধানের বক্তব্য মাঝখানে আছে, সেখান থেকে কি ধারণা পাওয়া যাচ্ছে? এবং ডক্টর মোমেন যেটি বলছিলেন, সুনির্দিষ্ট গোল, সেটি কি আমরা জানতে পারছি? সেই সুনির্দিষ্ট গোলগুলো কোনটা অ্যাচিভ করতে কত সময়, সেটির কি কোনো টাইম লাইন পাচ্ছি? এই যে 1.5 মাসের বেশি সময় হলো, কোন রকম সংস্কারের দিকে কি অগ্রগতি হয়েছে? জনাব হুমায়ুন কবির, কয়েকটি প্রশ্ন। হয়েছে হয়েছে যেটা আমরা দেখছি যে 6টা কমিশন করা হয়েছে, কিছু টাস্কফোর্স করা হয়েছে, তো কাজেই সংস্কারের দিকে যাত্রা শুরু হয়েছে। কাজে এখানে শুরু হয়নি তা নয়, এবং তারও একটা সময়সীমা দেয়া আছে। এই কমিশন গুলো বাই ডিসেম্বর তারা তাদের সুপারিশমালা দেবে, এবং তারপর সেই সুপারিশের ভিত্তিতে সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ তাদের সাথে আলাপ আলোচনায় বসবে এবং তারপর একটা ফাইনাল করবে। এবং ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে এরপরে আমরা নির্ধারণ করতে পারবো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা, নাগরিক সমাজের সাথে আলাপ আলোচনা করে কখন সেটা সীমাটা, মানে একটা তারিখ বা একটা সময় নির্ধারণ করা যায়। এখানে আরেকটা জিনিস আমাদের বুঝবার ব্যাপার, আমি আবারও ডক্টর মোমেনকে সমর্থন করে বলছি, নির্বাচন তো বাংলাদেশে 2014 থেকে 3টা নির্বাচন তো হয়েছে, 14, 18, 24 তো নির্বাচন তো দেখলাম। তো কাজে আমরা কি এইরকম নির্বাচনই চাই, নাকি একটা ভিন্ন চরিত্রের নির্বাচন চাই? এবং এই তরুণ প্রজন্ম, এই যে 1000 মানুষ প্রাণ দিয়ে আত্মাহুতি দিয়ে আমাদেরকে এই অবস্থা থেকে মুক্ত করলো, এবং সব পিপল যারা ইনজিওর্ড হয়ে আছে, তাদের কাছে আমাদের কি দায়টা আছে? আমরা কি একই জিনিস চাচ্ছি? যে নির্বাচন একটা ধাপ মনে রাখতে হবে, নির্বাচনটা হচ্ছে, আমি যদি বলি, এন্ট্রি পয়েন্ট ইনটু দ্য ডেমোক্রেটিক প্রসেস। কিন্তু তখন এই ডেমোক্রেটিক প্রসেসের প্র্যাকটিস গুলোকে চালিয়ে 5 বছর কিভাবে চলবে, তার জন্য আপনাকে রুল অফ ল একটা গাইডলাইন করতে হবে, আপনাকে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি জায়গাটা দেখতে হবে, এখানে সেপারেশন অফ পাওয়ার্স আছে, গভর্নেন্সের আরো অন্যান্য যে গার্ডরেলস গুলো আছে সেগুলো তৈরি করতে হবে। তা না হলে তো আপনি আবারও গিয়ে 10 বছর পরে একই জায়গায় পৌঁছবেন, আবার একই কাজ আমাদের করতে হবে। তো কাজেই এখন গুরুত্বপূর্ণ, আমি ডক্টর মোমেনের সাথে একমত, সেটা হচ্ছে যে সময়ের চাইতে গুরুত্বপূর্ণ যে এখানে উপাদানগুলো কি হবে বা গোলস কি হবে, এবং সেগুলোকে কিভাবে সুরক্ষিত করা যায়। কারণ এখন আমরা শুনছি কথা, অনেকে বলছে যে আমরা করে, এটা তো আমাদের কাজ, ওটা ওদের কাজ। বাংলাদেশে কার কি কাজ তার তো একটা মোটামুটি ধারণাগত 53 বছরে আমরা তো দেখেছি। কোন সরকারের পক্ষে কিন্তু সুস্থভাবে বের হয়ে যাওয়া সহজ হয়নি আজও পর্যন্ত 53 বছরে। এইটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হয় না। কাজে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমাকে করতে হয়, সাস্টেইনেবল করতে হয়, মানুষের অধিকারকে সুরক্ষিত রাখতে হয়, তাহলে যা যা করা দরকার এই সরকার সেগুলো করুক, এবং মানুষ কিন্তু তাই চায়। জি জি, জনাব হুমায়ুন কবির, তার মানে সেই সুনির্দিষ্ট গোলগুলো সেটি হয়তো ডিসেম্বরের মধ্যে ওই যে সংস্কারের যে কমিটিগুলো আছে তারা যা দিবে, দেখা যাক সেই গোলগুলোই কি, সুনির্দিষ্ট গোলগুলো, সেটি নিয়ে নিশ্চয়ই কথা বলবো। জনাব ডক্টর গোলাম মাতবর, আপনি যদি এটার সাথে কিছু যোগ করতে চান, তারপরে একটু আপনার কাছে প্রশ্নও রাখতে চাই যে আমেরিকার সাথে মানে বাইডেনের সাথে বৈঠকের পরে যেই সম্পর্ক উন্নয়নের জায়গা আমরা দেখতে পেলাম, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এবং আমরা বিগত সরকারের আমলে একদম সরকার সম্পর্ক তলানিতে যেতে দেখেছি, সেটি উন্নতিতে আসলে সুফল নিশ্চয়ই থাকবে, সেটি কেমন বলে আপনি মনে করেন ডক্টর মাতবর? দেখুন, আমি একটু কমেন্ট করতে চাই আগে। আমার দুই সহকর্মী যে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে নির্বাচনের ব্যাপারে বা গণতন্ত্রের ব্যাপারে সুনির্দিষ্ট গোলস, ডেফিনেটলি উই নিড টু অ্যাকমপ্লিশ দ্যাট। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে আমরা এখানে কতগুলো গোল, লক্ষ্য বাস্তবায়ন করার জন্য এসেছি, এবং আমরা সেই লক্ষ্য করব। আমাদের উপর জনগণ সেই দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি পালন করব। সে কিন্তু বারবার রিপিটেডলি কিন্তু এটা বলেছেন। এখন দেখুন যে আসলে গণতন্ত্রের মূল প্রক্রিয়াটা হচ্ছে আপনার নির্বাচন, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার কিন্তু নির্বাচিত করা।
এই এই যে নির্বাচন কমিশন বা নির্বাচন যেটা হয়েছে এবং সারা ওয়ার্ল্ডে জানে এবং আমরা সবাই জানি, বিগত দুটো নির্বাচন দ্যাট ওয়াজ লাইক এ ফার্সিক্যাল কাইন্ড অফ দা নির্বাচন হয়েছে, কোনো কেউ পার্টিসিপেট করেন নাই। তো এই নির্বাচনটা যদি আপনি সুষ্ঠু সম্পূর্ণভাবে করতে চান, অবাধ করতে চান, সাম অফ দ্য ফ্যাক্টরস আমার দুজন কলিগে বলেছেন যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি নির্বাচনটা কিন্তু পরিচালনা ওনারা করবেন। নির্বাচন কমিশন যেভাবে আছেন সেটা ঠিক না করে, সো উপাদানগুলো যেগুলো বলছেন আমি একটু জাস্ট এটাকে ইকো করছি। যে প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনার ওভারঅল এগুলোকে বাস্তবায়ন করেন, আইন শৃঙ্খলা, রুল অফ লর কথা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলেছেন যে উইদাউট দোজ থিংস আপনি সে নির্বাচনটা দেবেন। এবং আমি মনে করি যে 6টা কমিশন করেছেন বা ভেরিয়াস কমিটি গুলো করেছেন, উই শুড গিভ দেম অ্যাম্পল টাইম, যথেষ্ট সময় তাদেরকে দেওয়া উচিত। কারণ তাড়াহুড়া যতই করবেন, এটা হচ্ছে অ্যাগেইন উই আর গোইং টু বিউটি দ্য ডেমোক্রেসি ইজ নট গোইং টু হ্যাপেন। এটা আবার কিন্তু একটা হযবরল সিচুয়েশন দাঁড়াবে। আমরা নির্বাচন চাই, কিন্তু নির্বাচন চাইতে ফেয়ার এবং ফ্রি যে ইলেকশনটা হয়, সেটার জন্য এই যে উপাদানগুলো আমরা বললাম তিনজনে, সেগুলো অ্যাকমপ্লিশ না করে আমার মনে হয় এই মুহূর্তে বোধহয় আমাদের যেটা সবাই পেশেন্সটা রাখতে হবে। আমরা জানি পলিটিক্যাল পার্টির প্রেশার আছেন এখানে, তারা চাচ্ছেন যে নির্বাচন যত তাড়াতাড়ি হয়, কিন্তু এগুলো ঠিক না করে যেটা হবে তাদের জন্য কিন্তু বিপরীতে যাবে। তারাও কিন্তু পরে আফসোস করবেন যে আসলে এগুলো ঠিক না করে তো আমরা নির্বাচন কোনো লাভ হয়নি, এবং সেটা আরেকটা বিপর্যয় আমাদের জন্য ডেকে আনবে। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একদমই এটি স্পষ্ট হয়েছে যে যথেষ্ট সময় আমাদেরকে এই সরকারকে দিতে হবে এবং সেই সংস্কারগুলোর জন্য, এবং সেই সংস্কারগুলোর ধারাবাহিকতা যে পরের সরকারগুলো রক্ষা করবে সেটিও নিশ্চয়ই একটা বড় প্রশ্ন। সেটি হয়তো পরে কোনো সময় আলোচনা করবো। ডক্টর মাকবুর, একটু সম্পর্কের জায়গায় জিজ্ঞাসা করছিলাম। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের যে জায়গাটি আমরা দেখছিলাম, নিশ্চয়ই এটির সুফল এটির একটা সুফল থাকবারই কথা। কেমন ধরনের সুফল বা কি কি সুফল আমরা? এটা আমি মনে করি এটা হচ্ছে অত্যন্ত একটা ফলপ্রসূ একটা ইনিশিয়েটিভ যেটা হয়েছেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইজ বিকজ অফ ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে এমন কোন হাইয়েস্ট লেভেল অ্যাওয়ার্ড নাই যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস পান নাই। এবং ইউনূস ইজ ভেরি মাচ অ্যাসোসিয়েটেড উইথ বোথ সাইড, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, সবগুলো। এবং যুক্তরাষ্ট্রের এন্ডোর্সমেন্ট ব্লেসিংটা এই মুহূর্তে ইকোনমি আমরা জানি বারোটা বাজিয়েছেন, সে অর্থনৈতিক যে মোবিলাইজেশনের জন্য, স্ট্রেংথেনিং করার জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং যুক্তরাষ্ট্র, শুধু যুক্তরাষ্ট্র না সম্পর্কটা, এটা কিন্তু উই হ্যাভ টু থিঙ্ক ইট লাইক ইন্টারেলিয়া, ওভারঅল জিনিসটাকে দেখতে হবে। সে ওভারঅলটা হচ্ছে আপনার এখানে দেখেন পশ্চিমা বিশ্ব, যুক্তরাষ্ট্র, ন্যাটো আমরা জানি। সো ইউ আর গ্যালভানাইজিং সাপোর্ট ফ্রম অল দোজ অলসো দ্য লিডার্স অ্যাজ ওয়েল। সো যুক্তরাষ্ট্রের যে তলানিতে যে সম্পর্কটা ছিল, সেটা কিন্তু এখন একেবারে হাইয়েস্ট লেভেলে যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি, is because of the leader is the most important thing for any country, for any society, for any organization, for any institution. তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অ্যাকিউমেন্ট, তার যে কোয়ালিটিস গুলো আছেন, কারণ আপনার নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং হোয়াট ইউ হ্যাভ ডান ইন দ্য পাস্ট, এবং he is being copied, like his initiative is being actually implemented in more than 120 countries in the world. So কারণ United States লিডারের গুণে বা নেতার গুণে সম্পর্ক এই লেভেলে আমাদের পৌঁছাচ্ছে। আমি জনাব হুমায়ুন কবির একটু এখানে জানতে চাই যে আমরা যখন ট্রাম্পের সাথে হিলারির প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল যে নির্বাচনে, এবং সেখানে আমরা জেনেছি যে ডক্টর ইউনূস হিলারির নির্বাচন ফান্ডে তিনি অর্থায়ন করেছেন বা টাকা দিয়েছেন। ট্রাম্প আসলে এই বিষয়টাতে, মানে আমরা জানি যে ট্রাম্পের যে বৈশিষ্ট্য, তিনি প্রতিপক্ষকে খুব একটা পছন্দ করেন না, বা প্রতিপক্ষের যারা সমর্থক তাদেরকেও খুব যে পছন্দ করেন সেটি তার কথাবার্তা অন্তত বোঝা যায় না। সেক্ষেত্রে আসলে যদি সামনে নির্বাচনে 24শে নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচন, সেক্ষেত্রে যদি ট্রাম্প আসেন নির্বাচনে জয়ী হয়ে, এই সম্পর্কে যে সম্পর্কের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, সেখানে কোনো ব্যাঘাতের সম্ভাবনা, আশঙ্কা আছে কিনা? আমি তেমনটা দেখছি না। তার কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র একটা প্রতিষ্ঠান সমৃদ্ধ দেশ। তো কাজেই প্রেসিডেন্ট বাইডেন তার যে সহমর্মিতা দেখিয়েছেন, আপনি লক্ষ্য করবেন তারপর পরে কিন্তু সেক্রেটারি অফ স্টেট ওনার সাথে বসেছে, প্রফেসর ইউনূসের সাথে বসেছে। অর্থ হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন ওনার ব্লেসিংসটা দিয়েছেন, দেন ওয়ার্কআউট ইস্যুস গুলো ওয়ার্কআউট করেছে কিন্তু সেক্রেটারি অফ স্টেট। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবস্থা এইরকম যে যদি ট্রাম্প আসেনও, তারপরেও যে খুব বড় ধরনের পরিবর্তন হবে বলে আমি মনে করছি না। কারণ আমি একটা আগের দৃষ্টান্ত নিয়ে আসি।
র্যাবের স্যাংশনটা ডিসেম্বর 2021-এ প্রকাশ করা হলো, কিন্তু তার কাজ কিন্তু শুরু হয়েছিল ট্রাম্পের আমলে, অক্টোবর 2020। তো কাজেই যেহেতু এটা প্রতিষ্ঠান কেন্দ্রিক দেশ, প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমার ধারণা এখন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাপনা যদি বলেন, এর অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে বা তার আশপাশে যে প্রতিষ্ঠান, সেটা ওয়ার্ল্ড ব্যাংক, IMF যদি একদিকে ধরেন, ইউনাইটেড নেশনস আরেকদিকে ধরেন, সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু ইতিবাচক ভাবে অ্যালাইন্ড হয়ে আছে এখন বাংলাদেশকে সহায়তা করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি খুব বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছি না। আর বাংলাদেশ সত্যিকার অর্থে কি, আমার দুজন সহকর্মী, সম্মানিত সহকর্মী ওখানে আছেন, বাংলাদেশকে নিয়ে মার্কিন প্রশাসন খুব বেশি ব্যস্ত হওয়ার মতো কারণ নাই, তাদের বড় হেডেক অন্যান্য দেশকে নিয়ে থাকবে। তো কাজে আমরা যে কাজটুকু করতে চাই, তারা সেই কাজটুকু আমরা ঠিক মতো করলে আমার ধারণা যেই আসুক তাতে আমরা খুব অসুবিধা। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। আমি একটা বিরতিতে যাব, ডক্টর মেহনাজ মোমিন বিরতির পরে এই বিষয়ে আপনারাও একটু মন্তব্য নিব এবং তারপর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করছিলাম, ভারত পাকিস্তান এই বিষয়গুলো নিয়ে একটু ছোট করে কথা বলবো, নিশ্চয়ই চেষ্টা করবো একটা বিরতির পর। দূর আলাপে ফিরে এলাম। দূর আলাপে ডক্টর মেহনাজ মোমিন যে বিষয়টি নিয়ে প্রশ্ন বা জানতে চাইবো বলে বলছিলাম, যে কথা হচ্ছিল যেটি নিয়ে, যে বিগত সরকারের আমলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক একরকম তলানিতে পৌঁছেছিল, যেটিকে লাইফ সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল, যেই সাপোর্টটা খানিকটা দিচ্ছিল ভারত। এখন দেখা যাচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেখানে যেন সুসম্পর্কটা থাকে, বজায় থাকে, সেজন্য কাজ করছে যুক্তরাষ্ট্র, মানে ভালো সম্পর্ক রাখার একটা তাগিদ দিচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, আমাদের জিওপলিটিক্যাল অবস্থানের কারণে, হ্যাঁ, আমাদের এটা একটা মানে আমাদের এটা একটা সুযোগও, আবার এটা আমাদের ভালনারেবিলিটি। কিন্তু আমাদের যেটা করতে হবে, সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। সেটা ভারত হোক, চায়না হোক, আমেরিকা হোক, পাকিস্তান হোক, মধ্যপ্রাচ্য হোক, ইট ডাজেন্ট ম্যাটার, আমাদের সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে, আর এই মুহূর্তে যেটা চীন ভারতের যে একটা দ্বন্দ্ব, এটাকে আমরা যদি এটার থেকে একটু দূরে থাকি, কিন্তু এইটার একটা অ্যাডভান্টেজ আমরা পাবো, যে সবাই আমাদেরকে চাইবে যে আমরা তাদেরকে সমর্থন করি, এবং আমাদেরকে এই গেমটা ঠিক মতো করতে হবে। আর ডক্টর ইউনূসের একটা অনেক বড় আমার কাছে মনে হয় অ্যাডভান্টেজ, উনি যেভাবে কথা বলেন, উনার ন্যারেটিভ, এটা খুব সহজবোধ্য। উনি যে কোনো মানুষের সাথে ওই একটা কানেকশন স্থাপন করতে পারেন। উনি যেমন ভাবে ইকোনমিক্স এর অনেক জটিল জিনিস অনেক সাধারণ ভাবে ব্যাখ্যা করতে পারেন। উনি মানে একদিক থেকে হয়তো উনি রাজনীতি থেকে আসেননি, সেটা হয়তো একটা অ্যাডভান্টেজও। তো উনি রাজনৈতিক যে সম্পর্কগুলো স্থাপন করেন, সেটা আর কি অনেক দৃঢ় হয়। আর যেটা আমি একদমই মানে ডক্টর হুমায়ুন কবিরের সাথে আমি একমত, যে আমেরিকা যদি যেই পাওয়ারে আসুক না কেন, তাদের কিন্তু বাংলাদেশ তাদের মাথা ব্যথা না, তাদের অন্য অনেক মাথা ব্যথা আছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের অবস্থানটা, আমেরিকার সাথে যে সম্পর্কটা, এটা মোটামুটি একটা স্টেবিলাইজড হয়ে গেল। শুধু আমেরিকা না, সারা বিশ্বে এটা স্টেবিলাইজড হলো। আর আমাদের তো আরো অনেক আপনার অর্থনৈতিক দিক দিয়ে, যেমন আমেরিকার সাথে ট্রেড রিলেশনের দিক দিয়ে, তারপরে চায়নার সাথে, এই সমস্ত দিক দিয়ে এটা খুব ইম্পর্টেন্ট। তো ওই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে ওই বড় জিনিসটা ওটা অলরেডি হয়ে গেছে, ওটা নিয়ে অত মাথা ঘামাতে হবে না। এখন আমাদের আঞ্চলিক কতগুলো কূটনৈতিক ব্যাপারে ব্যালেন্স আপনার রাখতে হবে। আর আমি আরেকটা জিনিস ডক্টর ইউনূসের প্রশংসা করব, আমাদের এই গত যে রেজিমটা, তারা যেভাবে করে ভারতের সমর্থন পেয়েছিল, তো অনেক মানুষের অনেক ক্ষোভ আছে ভারতের উপর, কিন্তু উনি যখন ক্ষমতায় এসছেন, উনি কিন্তু খুবই প্রফেশনালি এই জিনিসটা উনি হ্যান্ডেল করেছেন। উনি উনার দিক থেকে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা কিন্তু কোনো নেগেটিভ আমরা কোনো কিছু দেখিনি, বরং উনি বারবার আপনি ভারতের কথার দৃঢ়ভাবে উনি সেটার জবাব দিয়েছেন, কিন্তু তাদেরকে বারবার আহ্বান করেছেন আমাদের দেশে এসে পরিস্থিতি দেখার জন্য। কাজে আমার কাছে মনে হয় আমাদের এখনকার যে কূটনৈতিক সম্পর্কটা, যেটা রাখতে হবে সবার সাথে বন্ধুত্ব এবং একটা ব্যালেন্স মেনটেন করে চলা, যেখানে আমরা একদম স্পষ্ট ব্যালেন্স। আপনি বারবার এই ব্যালেন্স, আঞ্চলিক কূটনীতিতে একটা ব্যালেন্সের উপর জোর দিচ্ছেন। ধন্যবাদ ডক্টর মোমেন। আমি ডক্টর গোলাম আকবর, খুব সংক্ষেপে এই ব্যালেন্সের জায়গাটিতে আপনার কাছ থেকে একটু শুনবো। আমরা দেখলাম এইবারে জাতিসংঘ সফরে গিয়ে ডক্টর ইউনূস বাইডেনের
বাইডেনের সাথে তো সাক্ষাৎ হলোই, যেটি নিয়ে কথা হচ্ছিল আমাদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে কথা হয়েছে, কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে সেটি হয়নি, মোদির সাথে হয়নি। এবং আমরা যেটি আমাদের গণমাধ্যমে খবর এসেছে যে ভারতীয় গণমাধ্যমকেও এড়িয়ে গেছেন ডক্টর ইউনূস। আসলে আপনি কি মনে করেন, ব্যালেন্সটা ঠিক হচ্ছে তো? দেখুন, আসলে আমাদের পররাষ্ট্র নীতি যেটা ফ্রেন্ডশিপ টু অল ম্যারিজ টু নান, এটা একদম অবভিয়াসলি ডক্টর মোহাম্মদ খুব সুন্দরভাবে বলেছেন এট দিস পয়েন্ট পার্টিকুলারলি। আর বাংলাদেশকে আসলে সবসময় দেখা হচ্ছে এখন আমেরিকা বিশেষ করে, যেটা আমার কাছে আনফর্চুনেট মনে হয়, দে ওয়ান্টেড টু সি বাংলাদেশ থ্রু দ্য লেন্সেস অর দ্য আইজ অফ ইন্ডিয়া। আই থিঙ্ক দ্যাটস দ্য রং থিং। বাংলাদেশকে বাংলাদেশের লেন্সে দেখতে হবে, বাংলাদেশকে ইউ শুড নট অ্যাকচুয়ালি লেভেল উইথ আদার। বাংলাদেশের এখন সিচুয়েশনটা দেখুন, বাংলাদেশকে আরেকটা এই আঞ্চলিকভাবে যেটা একটা পজিশনে নিয়ে যাচ্ছে, যেটা সেটাতে ইদার চায়না অর ইন্ডিয়া, দ্যাটস অ্যানাদার রং থিং। বাংলাদেশ অ্যাকচুয়ালি ইজ গোয়িং টু মেইনটেইন, ডক্টর মোমেন যেটা বলেছেন যে গুড রিলেশনশিপ উইথ এভরিওয়ান বিকজ উই নিড এভরিওয়ান। দ্যাটস হোয়াট ইজ বাংলাদেশ। সো বাংলাদেশ শুড নট বি পাকিস্তানের সাথে রিলেশনশিপটা, ওয়েল, আমি আসলে আমার সুযোগ হয়েছে পাকিস্তানে 2বার যাওয়ার। ডক্টর আক্তার হামিদ খানের যে সেন্টিনিয়াল যে লেকচারটা জন্মে তার, সেটা আমি দিয়েছি। তো সেই সময় আমি আসলে ওদেরকে জিজ্ঞাসা করেছি, আসলে তোমরা যে এত বড় যে অন্যায়টা করেছো, কোনোদিন অ্যাপোলজি করো নাই কেন? ওরা একটা কথাই বলে যে অ্যাপোলজি করলে যে তাদের কম্পেনসেশন রেপারেশনটা দিতে হবে, দ্যাট ইজ দ্য মেইন থিং, মানি মানি মানি। তো আপনি দেখুন পাকিস্তানকে আপনি সাইড লাইনই বা করবেন কেন? যে ডক্টর ইউনূস কিন্তু এই কথাটা বলেছেন, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এইটাকে আমাদের রিভাইটালাইজ করতে হবে। এইটা না করার জন্য আমার মনে হয় রিলেশনশিপটা খারাপ হয়ে গেছে। এখন ইন্ডিয়ার এমন একটা অবস্থা হয়েছে, দেখেন ইন্ডিয়া লুজিং অল দ্য রিজিওনাল ফ্রেন্ডস, নেপালের সাথে, শ্রীলঙ্কার সাথে, মালদ্বীপের সাথে, বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথেও আমরা জানি। সো উই নিড এভরিওয়ান, এবং এই ব্যালেন্স রিলেশনশিপটা আমাদের মেনটেন করতে হবে। আর পাকিস্তান সম্পর্কে আপনি হ্যাঁ, আমরা জানি যে তারা যে গর্হিত কাজ যেটা করেছেন, যেটা কোনোদিন ক্ষমাযোগ্য না। ক্ষমা আমরা চাইতে বলতেছি বা ক্ষমা চাইলেও যে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে তা এখন যে পৃথিবীতে যে যে আপনার পলিটিক্যাল পোলারাইজেশন বা ডিপ্লোমেসি যেটা হচ্ছে, আপনি থিঙ্ক অ্যাবাউট লাইক হিরোশিমা নাগাসাকি, আজকে জাপানের সাথে আমেরিকার রিলেশনশিপ, ভিয়েতনামের সাথে। সো আমার মনে হয় আমাদের একটু বোধহয় রিলুক করা উচিত যে আমাদের রিজনাল স্টেবিলিটির জন্য we need all the countries in South Asia, just not একদম only the স্পষ্ট। one country hegemonic power। এবং যেটাই মিস্টেক করেছেন আপনার গত সরকার, আপনি বললেন একটু আগে যে বাংলাদেশের মানুষ এত ইন্ডিয়া সম্পর্কে রিজেন্টমেন্ট কেন, ইজ বিকজ অফ দিস ইজ দ্য থিং। এবং ইন্ডিয়া যেটা করেছেন অ্যাকচুয়ালি দে ডিড নট অ্যাকচুয়ালি এস্টাবলিশ দ্য রিলেশনশিপ, যে সম্পর্কটা, সেটা জনগণ সাথে করেন নাই, সেটা করেছেন কিন্তু ওই শাসকদের সাথে। শাসকদের সাথে আপনি সম্পর্ক করে কোনোদিন কিন্তু আপনি আপনার সেই ডিপ্লোম্যাটিক রিলেশন মেনটেন করতে পারবেন না। দ্যাটস হোয়াট দে পেইড দ্য প্রাইস এন্ড দে আর সাফারিং ফর দ্যাট। এবং বাংলাদেশ অনেক অ্যাকচুয়ালি শুড নট। মাতবর আমার মনে হয় স্পষ্ট হয়েছে। আমি এইখানে জনাব হুমায়ুন কবির আপনারও একটু মন্তব্য নিতে চাই। এবং আরেকটা বিষয় যেটি আসলে আমরা মানে বহুবার শোনা, এর আগে অনেক আলোচনায় কথা হয়েছে, যখন তখন বিভিন্ন সময় বিশ্লেষকরা বলতেন আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না। আসলে কি আমেরিকার সাথে সুসম্পর্ক, বন্ধুত্ব, এটারও কোনো মূল্য আছে জনাব হুমায়ুন কবির? নিশ্চয়ই মূল্য আছে। এটা আজকে কেন বলছেন? 1974 সালে বঙ্গবন্ধু জাতিসংঘে গিয়ে বাংলায় বক্তৃতা দিয়ে তারপর 2 দিন পরেই তো তিনি প্রেসিডেন্ট ফোর্ডের সাথে দেখা করেছিলেন। তখনকার বাধ্যবাধকতা কি ছিল যে আমরা মুক্তিযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সময় যে নেতিবাচক ভূমিকা পালন করেছিল, আমাদের বাস্তবতার আলোকে তখন আমাদের প্রয়োজনের খাতিরে আমরা তখন পাশ্চাত্য জগৎ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে তাদের সহযোগিতা চাইলাম। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমার প্রয়োজনের ভিত্তিতেই আমাকে চাইতে হবে। কাজেই আমার এই যে এখনকার বাংলাদেশে বাস্তবতায় আপনি বলেন আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে, আমার হিউম্যান রাইটস এর ক্লস ভায়োলেশন হয়েছে, এখন আপনি এই বিষয়গুলো যদি মেরামত করতে চান বা এগুলো নিয়ে যদি কোনো আপনি রিড্রেস করতে চান, হু উইল গিভ ইউ মানি? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি এখন যদি আনতে হয়, আপনাকে একটা কাঠামোর মধ্যে আনতে হয়, তাহলে ওই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, তার কাছে আপনাকে যেতে হবে, এছাড়া তো আপনার অপশন খুব বেশি নাই। তো কাজে আমার প্রফেসর ইউনূস যে কথাগুলো করেছেন, যে মিটিং গুলো করেছেন, সেটা মাল্টিল্যাটারাল হলেও কিন্তু আমার কাছে মনে হয় মোর বাইল্যাটারাল দেন মাল্টিল্যাটারাল। কারণ মাল্টিল্যাটারালে তিনি আজকে কথা বলেছেন, কিন্তু গত 3 দিন ধরে কিন্তু সারাদিন ধরে যারা হু ইজ হু রেলিভেন্ট ফর আস প্রত্যেকের সাথে তিনি কথা বলেছেন। কাজেই সেই জায়গায় আমার প্রয়োজনের আলোকেই
আমার প্রয়োজনের নিরিখেই কিন্তু তাদের সাথে সম্পর্ক নির্ধারণ করতে হবে এবং চালিয়ে যেতে হবে। তো আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্কটা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যত না প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন আমার। তো কাজেই সেই ক্ষেত্রে আই শুড ডিটারমিন আমি তার সাথে কি সম্পর্ক রাখবো। তো কাজেই সেই জায়গায় আমি তো মার্কিন যুক্তরাষ্ট্র এখানে নেতিবাচক ভাবে দেখবার কোনো সুযোগ আছে বলে তাই মনে করছি না। তারা তো নানান রকমের ষড়যন্ত্র তত্ত্ব আছে, সেটা আমি জানি, বাজারে চালু আছে, কিন্তু আপনাকে বস্তুনিষ্ঠভাবে যেতে হবে। আপনি যখন কূটনীতি পরিচালনা করেন, আপনার মানুষের প্রয়োজন যখন মিট শেষ করতে হবে। জনাব হুমায়ুন কবির, একদমই সময়টা শেষ, তবে আমার মনে হয় আপনার বার্তাটা স্পষ্ট হয়েছে। ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, ডক্টর মেহনাজ মোমেন, ডক্টর মাতবর, আপনাদের তিনজনকে ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য।